ছাত্রলীগের ছেলেরা ছিল, তারা সব সময় আমার দিকে নজর রাখতো। আমাকে বলা হলো যে তোর কি ভয় করছে? তো স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা, কারণ আমরা যেই গানগুলো করছি তখন ক্ষমতায় ফ্যাসিস্ট সরকার, দেশের জন্য কাজ করছি। তো এতে যদি প্রাণও চলে যায় তো যাক, আমি পিছু ফিরবো না। রোড মার্চের প্রোগ্রাম, যুব সমাজের প্রোগ্রাম, তারুণ্যের সমাবেশের প্রোগ্রাম, লং মার্চের প্রোগ্রাম 2023 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হচ্ছে সেখানে তুমি সব প্রোগ্রামে আমি ইনভলভ ছিলাম। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। 24শে জুলাই আন্দোলন চলছিল, তখন তোমার একটা গান, বিশেষ করে সেই গানটা যে দেশটা কারো বাপের না, দেশটা তোমার বাপের না, এই গানটা তো ব্যাপকভাবে হচ্ছে মানুষের মধ্যে একটা স্পিরিট জুগিয়েছে। আমি দেখতাম যে বাসায়, আমি যখন সারাদিন অফিস করে জুলাইয়ের বিভিন্ন খবরাখবর কাভার করে যখন বাসায় যেতাম, তখন আমি ফ্ল্যাট শেয়ার করে থাকতাম আমার বন্ধুদের সাথে বা ছোটো ভাইদের সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকতাম। ওরা সারাদিন আন্দোলন করে বাসায় ফিরে আমরা ফেসবুকে ঢুকলে এই গানের সাথে ভিডিও, এবং এই গানটা অনেকভাবেই আমাদেরকে বা জুলাই যোদ্ধাদেরকে আসলে ইন্সপায়ার করেছে। ওই সময়টা আসলে তোমার জন্য কেমন ছিল, যেহেতু ওই সময় একটা ধরাও পাকড়াও একটা ব্যাপার চলছিল? এই সময়টার কথা যদি জানতে চাও তাহলে একটু পেছন দিকে ফিরতে হবে, কারণ একটা কাজ যখন আমরা করি, কাজটা আমরা সম্মুখে সবাই দেখি যে এই কাজটা হচ্ছে, অনেক প্রকাশিত হয়েছে বা জনপ্রিয়তা লাভ করেছে, কিন্তু এক একটা কাজের পেছনে না এক একটা গল্প থাকে। এই গল্পটাকে কেউ খোঁজে না, আমরা শুধু সামনেরটা দেখার চেষ্টা করি, পেছনে কি থাকে এটা দেখার চেষ্টা করি না। তো তোমাকে এটা জানতে হলে আমাকে একটু পেছন থেকে গল্প করে আসতে হবে। আমি যে গানের শুরুটা জানতে চাই, যখন গানটা শুরু হলো, ইথুন বাবু যখন তোমাকে গানটা 2022 সালে, মূলত আমি তো গানেরই মানুষ, ছোটবেলা থেকে গান করছি, গানের সঙ্গে জড়িত। যুদ্ধ কী জিনিস সবসময় আমরা দেখতাম টিভিতে, যে টিভিতে কখনো গোলাগুলি হচ্ছে, বোম মারছে, হ্যাঁ, গ্রেনেড ছুটছে, এইসব না কখনো চোখে দেখিনি। কিন্তু আমার গুরু ইথুন বাবু, আমি ওনাকে দাদা বলে রাখি, যখন দাদা আমাকে বলল যে মন্টু, তার আগে একটু বলে নিয়ে, উনি আমাকে যেহেতু খুব ভালোবেসে আমাকে মেয়ে হিসেবেই জানেন, এবং সবাই জানে যে আমি ইথুন বাবুর মেয়ে, মিডিয়াতে সবাই জানে, তো সেক্ষেত্রে উনি আমাকে আদর করে মন্টু বলে রাখে। বাই দ্য ওয়ে, তো মৌসুমি, এক কাজ করতে হবে। তো কি কাজ দাদা? এরকম দেশের যা পরিস্থিতি, তাহলে আমরা একটা কাজ করি। 2022 সালের ঘটনা, হ্যাঁ, 2022 সালের ঘটনা, যে আমরা গান করব। কি গান করব দাদা? তো দাদা বলল যে এরকম দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা গান করব। আমি ওকে, আমি তো গানের মানুষ, গান মানেই তো আমি সব সময় 10 ধাপ এগিয়ে থাকি। তো সেই জায়গা থেকে আমাকে যখন বলা হলো, আমি ওকে ফাইন দাদা। তখন আমরা বিএনপির ফার্স্ট সমাবেশ 2022 সালে 3রা ডিসেম্বর রাজশাহীতে শুরু হয়। তো ওই সমাবেশে আমরা এই গানটা গাইলাম। এই গানটা গাইলাম বলতে কি, এটা তখন রেকর্ড হয় নাই। আমি সেই জায়গায় তোমার একটা সাহসের ব্যাপার আসলে জানতে চাই। হ্যাঁ, সাহসের জায়গায় আমি পরে আসছি, ফার্স্টটা শুরু করেছি যেভাবে। তো গানটা তখন আমরা কিন্তু ওপেন স্টেজে গাইছি রাজশাহীতে, তখন এটা কোনো রেকর্ড হয় নাই। তো এরপর মাঝখানে 3-4 মাস পর, অর্থাৎ আমরা 2023 সালে এই গানটি নিয়ে বিএনপির যখন রোড মার্চের প্রোগ্রামগুলো শুরু হলো, অর্থাৎ অল বাংলাদেশ, প্রত্যেকটা জেলায় জেলায় গিয়ে আমাকে এই গানটি করতে হয়েছে। আমার সঙ্গে সবাই ছিল, আমার দাদা ছিল ইথুন বাবু, তারপর আরও বড় ভাইরা ছিল, খালেদিনা মুন্না ভাই, তারপর মিজানুর ভাই, উনি একজন ইঞ্জিনিয়ার, তারপর রিপন ভাই, শিবা শানু ভাই, আরও। তো সেই জায়গা থেকে আমাকে বলা হলো যে তোর কি ভয় করছে? তো স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা, কারণ আমরা যেই গানগুলো করছি তখন ক্ষমতায় ফ্যাসিস্ট সরকার, আওয়ামী ফ্যাসিস্ট সরকার অলরেডি ক্ষমতায় বসে। তো তাদেরকে নিয়ে গান করা এটা
চাকতি খানিক কথা নয়, এটা আগুন নিয়ে অনেক, খেলা হ্যাঁ, অনেক দুঃসাহসের একটা পরিচয় আমাকে দিতে হয়েছে। তবে এটা আমার একার পক্ষেও সম্ভব ছিল না, যেহেতু বড় ভাইরা মাথার উপরে ছিল। এখানে একটা সাহস আমি অলরেডি পেয়ে গেছি। আবার নিজের ভেতর থেকেও একটা স্পৃহা জাগলো যে দেশের জন্য কাজ করছি, তো এতে যদি প্রাণও চলে যায় তো যাক, আমি পিছু ফিরবো না, যেহেতু আমি এই পথে বাড়িয়েছি। তখন আমি রোড মার্চের প্রোগ্রাম, যুব সমাজের প্রোগ্রাম, তারুণ্যের সমাবেশের প্রোগ্রাম, লং মার্চের প্রোগ্রাম 2023 থেকে 2024 পর্যন্ত যতগুলো প্রোগ্রাম হচ্ছে সেখানে তুমি সব প্রোগ্রামে আমি ইনভলভ ছিলাম। একদম ওপেন স্টেজে আমি গান করেছি। কিন্তু এর মধ্যেও যে কাহিনীগুলো, যে এখানে প্রোগ্রামে যাচ্ছি, এখানে একটা হুমকি চলে আসতেছে, ওই জায়গা থেকে আমরা খুব তাড়াহুড়ো করে প্রোগ্রামটা শেষ করেই চলে যাচ্ছি। আবার সকালে এক জায়গায় প্রোগ্রাম করলাম, দুপুরবেলা আরেক জায়গায়, বিকেল আরেক জায়গায়, এইভাবে আমরা প্রোগ্রাম করেছি, তো জীবনটা হাতে নিয়ে। তো এখন কথা হচ্ছে যে বাসায় যখন আমরা ফিরি বা বাসায় যখন থাকি, তখন এখানেও আমার কয়েকটা বাসা আমাকে চেঞ্জ করতে হয়েছে। কজ স্থানীয় যারা ছাত্রলীগের ছেলেরা ছিল, তারা সব সময় আমার দিকে নজর রাখতো যে আমি কি করছি, কোথায় যাচ্ছি। এভাবে বাড়িওয়ালাকে চাপ সৃষ্টি করতো যে আপনি যদি এই মেয়েটাকে রাখেন বাসায়, তাহলে আপনাদের প্রবলেম আছে। আবার কখনো কখনো এই সময়টা কি হয়েছে, আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বাট আমাদের যেগুলো না কন্ট্যাক্ট নাম্বার, এগুলো কিন্তু বন্ধ ছিল।